নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পনির রেজালা। তবে এই রেসিপিটা আমি দই ছাড়া বানিয়েছি। অনেকেই দইটা পছন্দ করেন না বা দই দিলে তাদের রেসিপিটা ঘেটে যায়। যদিও দই দিয়ে রেসিপি বানানো খুবই সোজা, আর সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে দই দিয়ে সহজেই রেসিপি বানানো যায়। যা হোক, যারা দই পছন্দ করেন না কিংবা দই দিলে তাদের রেসিপিটা একটু অন্যরকম হয়ে যায়, তাদের জন্য পনির রেজালার এই রেসিপিটা রইল। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। তবে এর মধ্যে আপনারা যদি চান দইও অ্যাড করতে পারেন। প্রথমে সাদা তেল নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সাদা তেলে পনিরটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তবে এমন কিন্তু নয় যে পনিরগুলো ভাজতে ভাজতে শক্ত হয়ে যাবে। এমন করে পনিরগুলো ভাজতে হবে যেন পনিরগুলো নরম থাকে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট আফটার ফ্রাই করার পর। মানে এই যে পনিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি উষ্ণ গরম জলে ঠিক এইভাবে ভিজিয়ে রেখেছি। তাহলেই কিন্তু পনিরটা যে ভাজা হয়েছে, কাঁচা গন্ধটা যেমন সুন্দর করে চলে যাবে, তেমন পনিরটা কিন্তু অত্যন্ত সফট হবে, যেটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতো লাগবে। এরপর একটা বাটা মশলা বানাবো। তার জন্য নেব পোস্ত, সাদা তিল, লঙ্কা, আদা, টমেটো, কাজু, কিশমিশ। এর মধ্যে থেকে যে ইনগ্রেডিয়েন্টসটা আপনি পছন্দ করেন না সহজেই বাদ দিতে পারেন। পোস্তর সঙ্গে সাদা তিলটা আমি এখানে ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভালো। আর মা কাকিমার মুখে, বিশেষ করে শাশুড়ি মার মুখে শুনেছি সাদা তিলটা কিন্তু শরীর ঠান্ডা রাখতে বিশেষ সাহায্য করে, শরীরের পক্ষে উপকারী। এর মধ্যে এই সমস্ত কটাগুলো আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেও এগুলোকে বেটে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি শ্বশুরবাড়িতে এসেছি তাই শিল নোড়ার ব্যবহার বা শিলে বাটার সবাই বলে থাকে টেস্টটা একটু আলাদা বা অন্যরকম হয়। সেই কারণে এই মশলাগুলোকে আমি সম্পূর্ণভাবে শিলে বেটে নিচ্ছি। আর একবার বলে দিই কি কি অ্যাড করেছি এর মধ্যে: পোস্ত, সাদা তিল, লঙ্কা, আদা, টমেটো, কাজু আর কিশমিশ। আর একটা কথা বলে দিই, এই পনির রেজালার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মানে এর মধ্যে পেঁয়াজ বা রসুনের কোনো রকম ব্যবহার করা হয়নি। সুন্দর করে এই মশলাগুলো প্রথমে বেটে নিয়েছি। তারপর এই বাটা মশলাটা একবার যদি আপনি রেডি করে নিতে পারেন, আপনার 70% কাজ হয়েই গেল। বাকি 30% আপনার রেসিপিটা ট্রাই করতে হবে। বাটা মশলাটা করে নেওয়ার পরই আপনার অর্ধেক কাজ হয়ে গেল। সুতরাং এই বাটা মশলাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকে কিন্তু বলেন যে পোস্তকে মিক্সিতে বাটলে খুব অসুবিধা হয়। তা পোস্ত যদি মিক্সিতে বাটেন, আমি আগের অনেক ভিডিওতে দেখেছি পোস্ত কিন্তু একটু শুকনো অবস্থায় সামান্য একটু নুন দিয়ে বাটতে পারেন, তাহলে কিন্তু মিক্সিতে পোস্তর বাটাটা খুব ভালো। আসলে কি জানেন তো, সমস্ত কিছুরই একটা প্রসেস আছে, যে প্রসেসে আপনি সঠিকভাবে কোনো কাজ করতে পারবেন। মানে কোনো কিছুই হয় না বলে এমন জিনিস কিন্তু হয় না। যখন ধরুন আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াই, শিল নোড়া নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন কিন্তু সমস্ত কিছুই আমরা মিক্সারে করতে হয়। আর সেক্ষেত্রে তো আমার মতোই যারা আছেন তাদের তো সেই প্রসেসগুলো অবলম্বন অবশ্যই করতে হয়। সামান্য একটু নুন দিয়ে শুকনো পোস্ত যদি মিক্সিতে পেস্ট করেন বা ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু সেটা খুব সুন্দর ঝুরঝুরে হয়। তারপরে একবার পোস্তটা বাটা হয়ে গেলে, শুকনো পোস্তটা একবার বাটা হয়ে গেলে, তারপর তার মধ্যে সামান্য জল দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে পারেন। আর এর মধ্যে যেহেতু কাজু আর কিশমিশ বাটা দিয়েছি, তাই কাজু আর কিশমিশ বাটা নয়, কাজু আর কিশমিশ দিয়েছি, তাই কাজু কিশমিশকে যখন বাটবেন তখন কাজু আর কিশমিশকে হালকা গরম জলে একটু ভিজিয়ে রাখবেন। হালকা গরম জলে একটু ভিজিয়ে রাখলে কি হবে, কাজু আর কিশমিশগুলো বেশ নরম হয়ে যাবে, তখন আপনার বাটতে বিশেষ সুবিধা হবে। আর অন্য কিছু বাটতে তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আপনারা মনে করতে পারেন যে এখানে টমেটোটা কেন একসঙ্গে বেটেছি, টমেটো পিউরি তো আলাদা করা যেতে পারে, সেক্ষেত্রে কি স্বাদের কোনো রকম ভিন্নতা আসবে? না না, একেবারেই নয়। টমেটো পিউরি আপনি আলাদা অবশ্যই করতে পারেন, কিন্তু আমি এখানে সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর সত্যি কথা বলুন, এটার কালারটা কিন্তু সমস্ত পোস্ত, সাদা তিল, তার সঙ্গে টমেটোটা বেটে টমেটোর একটা দুর্দান্ত কালার এসছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই নয় কি? এই যে একটা লালচে সাদার মধ্যে লালচে ফ্লেভার, আর তার সঙ্গে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপার, এটা কিন্তু দারুণ লাগছে। দেখতেই পাচ্ছেন
মশলা বাটা আমার প্রায় হয়ে গেছে। এরপর আমরা রেসিপিতে ফিরে যাব, কিন্তু তার আগে আরেকটা কথা বলে নিই। আমি যে সাদা তেলে পনিরগুলো ভেজেছি, আপনারা যদি মনে করেন পুরো রেসিপিটা সর্ষের তেলেও করতে পারেন। মানে সাদা তেলে পনিরগুলোকে ধরুন একটু ভেজে নিলেন, তারপরে মেন কারিটা যখন তৈরি হবে, রেজালাটা যখন তৈরি হবে, তখন কিন্তু আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এখানে পুরো রেসিপিটাই, পনির রেজালার পুরো রেসিপিটাই কিন্তু সাদা তেলে করেছি। সেক্ষেত্রে কিন্তু স্বাদের খুব একটা অসুবিধা হয় না। আসলে আমাদের যে কোনো নিরামিষ রান্না যেগুলো ভর্তা বা স্পাইসি খুব একটা না হয়, সেগুলো সর্ষের তেল ছাড়া সাদা তেলেও করা যেতে পারে। সাদা তেলে করলে স্বাদের কিন্তু খুব একটা হেরফের হবে না। কিন্তু যেগুলো ধরুন খুব ভর্তা বা একটু স্পাইসি হয়, যেরকম আলু পোস্ত, আমরা কাঁচা সর্ষের তেল না দিলে বা সর্ষের তেলে রান্না না করলে সেটা ঠিক জমে না। এরকম বিভিন্ন রেসিপি আছে যেগুলো সর্ষের তেল ছাড়া জমে না, তবে কয়েকটা রেসিপি সাদা তেলে পুরোটা করা যায়, তেমনই এটার রেসিপি একটা। এরপরে আমি গোটা জিরে দিয়ে পনির রেজালার আলুগুলো ভেজে নেব। আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের বাঙালি মাত্রই আলু ছাড়া কোনো রেসিপি চলে না। আমার শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, যে কোনো রেসিপিতে আলুটা ম্যান্ডেটারি বলতে পারেন। তবে রেস্টুরেন্টের বা অন্যান্য উৎসব অনুষ্ঠানে যে সমস্ত রেজালাগুলো আপনারা খেয়ে থাকেন, সেখানে কিন্তু আলু দেয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আলুটাকে কিন্তু সহজেই স্কিপ করতে পারেন। কিন্তু যাদের আবার আলু ছাড়া চলে না, তাদের কিন্তু আলু দিতেই হবে। আলুগুলো ভেজে আলাদা পাত্রে তুলে রাখার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে তো আগেই দিয়েছিলাম। এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আমরা। তেজপাতার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে আঁচটাকে একটু লো করে ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে আমরা বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা অলরেডি করে রেখেছি। পোস্ত, সাদা তিল, টমেটো, আদা, লঙ্কা এগুলো দিয়ে বেটে যে মশলাটা আমরা তৈরি করেছি অলরেডি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হচ্ছে আর মশলা থেকে তেল বেরোতে শুরু করছে। মশলাটার বাটির মধ্যে একটু জল দিয়েও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, পনির রেজালায় আর একটা কথা ভীষণ জরুরি, আমি সেটা বলে রাখি। পনির রেজালায় কিন্তু হলুদ বা জিরে ধনে গুঁড়োর কোনো রকম ব্যবহার হয় না। কিন্তু আপনারা যদি মনে করেন রেজালাটা কীরকম সাদাটে টাইপের হচ্ছে, হলুদ ছাড়া চলে না, তাহলে অবশ্যই হলুদ দিতে পারেন। অনেকে জাফরান দিয়ে থাকেন, কিন্তু আমি যেহেতু এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, ঘরে যেই সমস্ত আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো দিয়ে দেখাচ্ছি, সেই কারণে আমি এখানে জাফরানটা ইউজ করিনি। কিন্তু অবশ্যই এখানে জাফরান ইউজ করা যায়। কেউ আবার ভিডিওটা দেখে বললেন কই জাফরান দিলেন না, তো সেটা নয়। আমি বারবার বলছি, আমার রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে যে রেসিপিগুলো আমি দেখাই, সেগুলো বেশিরভাগ রেসিপি আপনার হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি আপনাদের রেঁধে দেখাবার চেষ্টা করে থাকি। যেগুলো ধরুন থাকে না বা দোকান থেকে কিনতে হয়, এরকম কোনো রেসিপি দিই না যে একেবারে তা নয়, তবে বেশিরভাগ রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে থাকি। আবারও বলছি, এই রেসিপিটাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না, জিরে ধনে গুঁড়োর ব্যবহার হয় না। কিন্তু আপনারা যদি চান তাহলে সামান্য হলুদ দিতে পারেন, কিন্তু জাফরানের দিলে যে হলুদটা হবে আর এমনি হলুদ দিলে যে হলুদটা হবে, সেই দুটো হলুদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর জাফরানের সুন্দর একটা স্মেল থাকে, সেটা অবশ্যই আমরা রেস্টুরেন্টে খেতে গিয়ে আমরা বুঝতে পারি। কিন্তু ঘরে অনেক সময় আমাদের জাফরান থাকে না, ইভেন আমার হাতের কাছেও তখন ছিল না, সেই জন্য আমি এখানে জাফরান ব্যবহার করিনি। কিন্তু অবশ্যই এতে কিন্তু জাফরান ব্যবহার করা যায়, তাতে কালারটাও সুন্দর হয় আর একটা সুন্দর গন্ধও লাগে। ভালো করে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে বাটির মধ্যেই। তবে জলটা যখনই দিচ্ছি তখন কিন্তু উষ্ণ গরম জল দিচ্ছি তরকারি কষানোর জন্য। আমি এর আগেও বলেছি, উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক বেশি খোলতাই হয়। আলুটা একটু ফুটে উঠলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। আচ্ছা, পনিরগুলো যে জলে, উষ্ণ গরম জলে আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে আলু আর পনিরটা ফুটিয়ে নেবো, সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু কষা কষা করব। এই রেসিপিটা কিন্তু গায়ে হবে, খুব একটা ঝোলঝোল হবে না। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস।
আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। নতুন বন্ধুদের ভালোবাসা, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, কারণ তারা রেসিপি আমার ট্রাই করছেন, জানাচ্ছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভরিভর জারি রাখুন।